কিস কিজান লেখনী নুসাই বানুর পর্ব ২৮ নিচতলার স্টাডি রুমে ছেলেকে কোলে নিয়ে নিশ্চুপে বসে আছে মেহরাব। বাবা ছেলের গায়ে কালো সোয়েটার। মেহরাবের উরুর উপর দাঁড়িয়ে ছোট্ট হাত বাড়িয়ে বাবার খোঁচা খোঁচা দাড়ি মুঠোয় ধরার ব্যর্থ চেষ্টা করছে সিজান। কখনো আবার দাঁতহীন মাড়ি দিয়ে বাবার থুতনিতে কামড় বসানোর চেষ্টা করছে। মেহরাব নির্বিকার চোখে ছেলের প্রতিটি দুষ্টুমি উপভোগ করছে। মাঝে মাঝে ছেলের কচি হাতগুলো আলতো করে ধরে চুমু খাচ্ছে। তাদের সামনের সোফায় এক পা আরেক পায়ের উপর তুলে পা দুলাতে দুলাতে ফোনে ব্যস্ত তন্ময়। কিছুক্ষণ আগেই জরুরি একটি কাজে এখানে এসেছে। তন্ময় ফোনটা টেবিলের উপর রেখে হাসিমুখে উঠে মেহরাবের সামনে এসে দাঁড়াল। সিজানকে কোলে নেওয়ার জন্য ২ হাত বাড়িয়ে স্নেহভরা কণ্ঠে বলল, চাচ্চু আসো, চাচ্চুর কোলে আসো। সিজান মুখ তুলে তন্ময়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। তারপর এক হাতে বাবার সোয়েটার শক্ত করে আঁকড়ে ধরে অন্য হাতটা তন্ময়ের দিকে বাড়িয়ে দিল। তন্ময় ভেবেছিল এবার বুঝি ছেলেটা তার কোলে আসবে। কিন্তু পরক্ষণেই সিজান খিলখিল করে হেসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। তার এখন বাবার কোল ছেড়ে অন্য কারো কোলে যাওয়ার ইচ্ছে নেই। ছেলের কাজে মৃদু হাসি ফুটে উঠল মেহরাব। তন্ময় আসার পর থেকে অনেক চেষ্টা করে ও সিজানকে তার কোল থেকে নিতে পারেনি। ছেলেটা এখন আবার কোলে গেলে আর অন্য কারোর কোলে যেতে চায় না। তন্ময় মুচকি হেসে সিজানের গাল টেনে দেয়। দুষ্টু গলায় বলল, ওরে এ দুষ্টু কোলে আসার লোভ দেখিয়ে আবার বাবার কোলে মুখ লুকানো হচ্ছে। সিজান বাবার গলা জড়িয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আলতো হাসল। তন্ময়ের সাথে সিজানের ভালোই মিল হয়েছে। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে সিজানের গালে হাত ছুঁয়ে বলে, ভাই ছেলের গা গরম কেন? জ্বর এসেছে নাকি? মেহরাব সিজানকে কোলে বসাতে বসাতে বলল, হ্যাঁ কাল থেকে গাটা গরম হয়ে আছে। ঔষধ খাইয়েছে তোর ভাবি। নৌশাদ আতিক একসঙ্গে স্টাডি রুমে ঢুকল। নৌশাদ এসে সোজা মেহরাবের গা ঘেঁষে ধপ করে বসে পড়ল। চোখে মুখে এখনো ঘুমের ছাপ স্পষ্ট। সামনে তাকিয়ে তন্ময়কে দেখে লাফিয়ে উঠে দাঁড়াল। অভিমানী গলায় আঙুল তুলে বলল, তুই তুই এসেছিস কেন শালা? আমার কাছ থেকে তোর বিয়ে বড় হয়ে গেছে। কথাটা বলেই নিজেই থমকে গেল। কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে ভেবে ভুলটা বুঝতে পেরে মাথা চুলকে বলল, ওহো না না, সরি, আমার বিয়ে থেকে তোর কাজ বড় হয়ে গেছে। এখন এসেছিস কেন? তন্ময় ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে নৌশাদের পেটে একটা খোঁচা দিয়ে বলল, বন্ধু, বউ খেয়েও তোর বুদ্ধি বাড়ল না। মাথাটা এখনো আগের মতোই দুর্বল। উল্টাপাল্টা বকছিস। নৌশাদের গায়ে কথাটা কাটার মতো বিঁধল। রাগে তেড়ে কিছু বলতে যাবে, তার আগেই মেহরাব এক ধমকে তাকে চুপ করিয়ে দেয়। ভাইয়ের ধমক খেয়ে মুখ গোমড়া করে আবার ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ল। বসেই তার দিকে তাকিয়ে থাকা সিজানের গাল আলতো টেনে আদুরে গলায় বলল, কি রে আলুর ভাই ঢেঁড়স, তোর আলু কি রে? এখনও উঠেনি? ছেলে মেয়েকে এমন উদ্ভট নামে ডাকতে দেখে মেহরাব নৌশাদের মাথার পেছনে ঠাস করে একটা চাপড় বসিয়ে দিল। চাপড়টা বেশ জোরেই ছিল, ব্যথায় কুঁকড়ে উঠে নৌশাদ। মেহরাব গম্ভীর রাগী কণ্ঠে বলল, তোকে বলেছিলাম না আমার ছেলে মেয়েকে এসব উল্টোপাল্টা নামে ডাকবি না? তারপরও ডাকছিস কেন ছাগল? নৌশাদ ব্যথাতুর মুখে মাথা ঘষতে ঘষতে বলল, তুমি আমাকে সব সময় ছাগল বলো কেন? আমি কি তোমাকে ষাঁড় বলি? কারণ তুই ছাগলের মতো ছাগলামি করিস। নৌশাদ ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি ও তো ষাঁড়ের মতো সারাক্ষণ খালি তেজ দেখাও। কথাটা শুনে মেহরাব চোখ গরম করে তাকায়। ভাইয়ের রাগী দৃষ্টি দেখে নৌশাদ মাথা নত করে ফেলে। চেহারাটা এতটা নিষ্পাপ বানাল, মনে হয় মাত্রই পৃথিবীতে এসেছে সে। একদম নাদান বাচ্চা ছেলে। তন্ময় আতিক তাদের সামনের সোফায় বসে মিটিমিটি হাসছে। মেহরাব একবার তাদের দিকে তাকায়। সঙ্গে সঙ্গেই দুজনের হাসি গায়েব। মেহরাব প্রসঙ্গ বদলে বলল,
আলিশবার সাথে তোর কিসের সম্পর্ক? ভাইয়ের প্রশ্নে নৌশাদ অবাক চোখে তার দিকে তাকাল। ভাই হঠাৎ আলিশবার কথা জিজ্ঞেস করছে কেন? আলিশবা আবার কোনো পাগলামি করে বসেনি তো? প্রশ্নভরা চোখে তাকিয়ে তড়িঘড়ি বলল, মা কসম, ভাই, কোনো সম্পর্ক নেই। মেহরাব দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায়। গম্ভীর কণ্ঠে আবার বলল, কিন্তু আলিশবা তো অন্য কথা বলছে। কথাটা শুনেই নওশাদ লাফিয়ে উঠে দাঁড়াল। নিজের সাফাই গেয়ে বলল, সব মিথ্যে বলছে ভাই। তোমার এই গায়েপড়া বোন আমার একদমই পছন্দ না। 2 বছর ধরে পেছনে লেগে থেকে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তোমার এই ফাজিল বালপাকনা বোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো ওকে সব সময় মীরার মতোই দেখেছি। আমি কি জানতাম তোমার ওই ফাজিল বোনের মাথায় আমাকে নিয়ে লুচ্চামি ঘুরে। থেমে হঠাৎ তন্ময়ের দিকে আঙুল তাক করে বলল, ভাই, তন্ময় জানে তোমার বোনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই তন্ময়, তুই বল ভাইকে। আমার আর আলিশবার মধ্যে কিছুই নেই। নওশাদকে এতটা হাইপার হতে দেখে তন্ময় শান্ত গলায় বলল, আরে নওশাদ, এত হাইপার হস না। ভাইকে আমি আগেই সব খুলে বলেছি। তন্ময় আসার পর আলিশবার সব পাগলামির কথা খুলে বলেছিল মেহরাবকে। বলার পেছনে অবশ্য যথেষ্ট কারণও ছিল। বিয়ের দিন সকালে সবার অগোচরে দিলদার কৌশলে আলিশবাকে ভুমভাম বুঝিয়ে সিদ্রাদের বাড়ি থেকে বের করে নিয়ে যায়। উদ্দেশ্য ছিল আলিশবাকে বিয়ে করা। তবে একটা বিষয় মেহরাবের মাথায় ঢুকছে না, আলিশবাকে বিয়ে করে দিলদারের আসলে কি লাভ হবে। আলিশবাকে নিয়ে বের হওয়ার প্রায় 2 ঘণ্টা পর সিলেট শহর পার হয়েই দিলদার নিজেই মেহরাবকে ফোন করে নিজের পরিকল্পনার কথা জানায়। খবর পেয়েই মেহরাব তন্ময় আর আতিককে পাঠিয়ে দুজনকে আটক করে। তন্ময় আলিশবাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। আর আতিক দিলদারকে ধরে টর্চার সেলে বেঁধে রাখে। তন্ময় পুরো ঘটনাটা খুলে বলতেই নওশাদ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। আলিশবার এমন বোকামির কথা শুনে কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই বুঝে উঠতে পারছে না নওশাদ। আলিশবার মতো মেয়ের কাছে এমনটা সে একদমই আশা করেনি। কারোর ভুমভাম বুঝানোয় পটিয়ে যাওয়ার মতো মেয়ে আলিশবা নয়। তাছাড়া মেয়েটা তাকে ভালোবাসে। তারই বিয়ের দিন অন্য কাউকে বিয়ে করার মানে বুঝল না সে। নওশাদ হঠাৎ করে মেহরাবের কোল থেকে জোর করে সিজানকে নিজের কোলে নিয়ে শক্ত করে জাপটে ধরল। বাবার কোল থেকে নেওয়া আর এভাবে চেপে ধরায় বেচারা সিজান বেশ বিরক্ত হল। ছোট্ট মুখ কুঁচকে অসন্তুষ্ট চোখে একবার নওশাদের দিকে তাকিয়ে আরেকবার বাবার দিকে তাকাল। কাঁদো কাঁদো মুখে বাবার কোলে যাওয়ার জন্য ছোট্ট হাত বাড়িয়ে দেয়। মেহরাব ছেলেকে নিজের কোলে নিতে চাইলে নওশাদ উল্টো দিকে ঘুরে যায়। বাবা ছেলে দুজনেই তার উপর বিরক্ত হচ্ছে। নওশাদ শয়তানি হাসি দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সিজানকে কাঁধে তুলে বড় ভাইয়ের উদ্দেশ্য বলল, তোমার বোন জাহান্নামে যাক, তাতে আমার কি? আমাকে আমার বউয়ের কাছ থেকে ডেকে আনার কারণ কি? মেহরাব বিরক্তিকর মুখে নওশাদের মুখের দিকে তাকাল। ফাজিলটা জন্মানোর পর থেকে তাকে জ্বালাচ্ছে। এখন আবার তার ছেলেকে ও জ্বালাচ্ছে। তবে নওশাদের কথায় সিরিয়াস ভঙ্গিতে বলল, মাস 3 আগে একদল নারী পাচারকারী ধরেছিলি। তাদের মেইন লিডার ছিল হাসান শাহ। সে এখন জেলে আছে। আমার ওই হাসান শাহকে চাই। ওকে জেল থেকে বের করার ব্যবস্থা কর। প্রত্যুত্তরে নওশাদ ভ্রু কুঁচকে বলল, হাসান শাহকে তোমার লাগবে কেন? ভাবি আছে না? ভাবিকে ছেড়ে তুমি এখন অন্য কাউকে চাচ্ছ, তাও একটা পুরুষকে। হোয়াট দ্য হেল ভাই, তুমি আমার পিচ্চি ভাবিকে ধোঁকা দিতে পারো না। আমি থাকতে তা হতে দিব না। কথা বলতে বলতেই নওশাদ কাঁধে হঠাৎ গরম গরম কিছু অনুভব করল। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণেই বুঝতে পারল, তার আদরের ভাইপো তার কাঁধেই নিশ্চিন্তে প্রকৃতির কাজ সেরে ফেলেছে। মুহূর্তেই সিজানকে কাঁধ থেকে নামিয়ে 2 বগল ধরে সামনে তুলে চিৎকার করে উঠল, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে গো! আমার কাঁধে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে।
বলেই তড়িঘড়ি করে সিজানকে মেহরাবের কোলে দিয়ে এক দৌড়ে উপরের দিকে ছুটল। শার্ট ভিজে পানি ভেতর পর্যন্ত চলে গেছে। নৌশাদের কথায় আর দৌড় দেখে তন্ময় আর আতিক হো হো করে হাসতে শুরু করল। মেহরাব ও ছেলের দিকে তাকিয়ে মাথা নেড়ে মৃদু হেসে ফেলল। নৌশাদের কথায় না হেসে উপায় আছে। সিজানকে কোলে নিয়ে সে উপরে চলে আসে। সময় সকাল 11:15। ভার্সিটিতে এসে মাত্র একটি ক্লাস করেই ক্লাসরুম থেকে বেরিয়ে এলো মীরা। তার সঙ্গে আছে বেস্ট ফ্রেন্ড আনিশা। কালকের দীর্ঘ জার্নিতে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তবু আমিন স্যারকে এক পলক দেখার আশায় ছুটে এসেছিল ভার্সিটিতে। অথচ এসে শুনল আজ নাকি আমিন স্যার আসেননি। খবরটা শুনে মুহূর্তেই মীরার মুখটা মলিন হয়ে গেল। মন খারাপ নিয়েই সে আনিশাকে সঙ্গে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। এখন আর ক্লাস করবে না, বাড়ি যেয়ে এক ঘুম দিবে। ঘুমে তাকাতে পারছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ কি যেন ভেবে আনিশা বলে উঠল, মীরা, আমার মনে হয় স্যার তোকে ভালোবাসে। কথাটা শুনে মীরার ঠোঁটে মৃদু হাসি ফুটল। কিছুক্ষণ চুপ থেকে সামনে তাকিয়েই বলল, আমারও মাঝে মাঝে তাই মনে হয়, কিন্তু বিশ্বাস করতে পারি না। স্যার তো কখনো নিজের মুখে কিছু বলেননি, শুধু ইঙ্গিতপূর্ণ কথার উপর করে আমি ধরে নিতে পারি না উনার মনে আসলে আমাকে নিয়ে কি আছে। আনিশা দুষ্টু হেসে বলল, তাহলে তুই আগে স্যারকে প্রপোজ করে দে, তাহলেই জানতে পারবি স্যার তোকে ভালোবাসে কিনা। কথাটা শুনেই মীরার পা থেমে গেল। তার সঙ্গে আনিশাও দাঁড়িয়ে পড়ল। মীরা বিস্মিত চোখে বন্ধুর দিকে তাকিয়ে বলল, পাগল নাকি তুই? আমি স্যারকে প্রপোজ করব? তুই তো জানিস আমি কেমন। এত সাহস আমার কোনোদিনই হবে না। মীরার কথা শুনে বিরক্ত হল আনিশা। সামনে হাঁটতে হাঁটতে বলল, তাহলে ভালোবাসা বন্ধ করে দে। এভাবে আর কতদিন নির্বে একা একা ভালোবেসে যাবি? মীরা কোনো উত্তর দিল না। নির্বে আনিশার পাশে হাঁটতে লাগল। খানিক সময় পর আনিশা আবার বলল, শোন মীরা, একবার সাহস করে প্রপোজ করে ফেল। এভাবে না বলে ভালোবেসে গেলে কোনোদিন কিছুই জানতে পারবি না। অন্তত বুঝতে তো পারবি স্যারের মনেও তোকে নিয়ে আদৌ কিছু আছে কিনা, উনার জীবনে অন্য কেউ আছে কিনা। যাই হোক, তোর ভালোবাসার একটা পরিণতি অন্তত হবে। কিন্তু? কোনো কিন্তু না। কালই প্রপোজ করবি। মীরা ভীতু গলায় বলল, ভাই জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোর ভাই নিজেই ভালোবেসে মেয়ের বাপের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েকে বিয়ে করেছে। সে ভালোবাসার মর্ম বুঝে। তোর ভালোবাসায় অবশ্যই সে ভিলেন হবে না। আর যদি স্যার মানা করে দেয় তো? তাহলে তোর মাফিয়া ভাইকে কাজে লাগাবি, স্যারকে ধরে বেঁধে বিয়ে করে ফেলবি। আনিশা যেভাবে পারল মীরাকে বুঝাল। অবশেষে আনিশার বুঝানোয় মীরা রাজি হল প্রপোজ করতে। বিকেল 4টা, আছরের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে গল্প মেতে আছে মীরা, সিদরা আর নিশাত। বাড়িতে আপাতত সার্ভেন্ট ছাড়া কেউই নেই। সকাল 11টার দিকে দুই ভাই একসঙ্গে বের হয়েছিল, এখনও ফেরেনি। দুপুরের পর শাহিনুরও অফিসের জরুরি কাজে বের হয়েছেন। তিনিও এখনও বাড়ি ফেরেননি। বাড়ির ছোট্ট দুজনের মধ্যে সিজান খালা আর ফুফুর মাঝখানে বসে খেলনা নিয়ে আপনমনে খেলছে। আর মাহা মায়ের কোলে হাত পা ছুঁড়ে কান্না জুড়ে দিয়েছে। কান্নার কারণ অবশ্য আছে। তাকে মেঝেতে নামিয়ে দেওয়া হচ্ছে না কেন? শান্ত হয়ে কোলে বসে থাকার মেয়ে কি সে? সে তো চঞ্চলপরী। ঠান্ডা মেঝেতে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ছুটে বেড়ানোর জন্যই তার কান্না করা। সিদরা বাঁধা দিচ্ছে বলে হাত দিয়ে মাকে চাপড় মারছে। সিদরার খোলা চুল মাহার হাতের নাগালে আসতেই ছোট্ট হাতে শক্ত করে চুল মুঠোয় ধরে জোরে টান দিতেই ব্যথায় কুঁকড়ে উঠল সিদরা। অনেক চেষ্টা করেও মেয়ের মুঠো থেকে চুল ছাড়াতে পারল না। শেষমেশ বলল, মাহা, দেখো তোমার আব্বু এসেছে। তোমার জন্য খেলনা এনেছে। আম্মুর চুল ছাড়ো। আব্বু এসেছে শুনতেই মাহা হেলে দুলে ঘাড় ঘুরিয়ে বাবাকে খুঁজতে লাগল।
বাবার খোঁজে মনোযোগ চলে যেতেই চুল আঁকড়ে ধরা ছোট্ট হাতটা আলগা হয়ে যায়। সুযোগ বুঝে সিদরা আস্তে করে মেয়ের হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিয়ে হাতের সাহায্যে সব চুল মাথার উপরে বেঁধে ফেলল। বাবার নাম শুনে আগ্রহ নিয়ে দরজার দিকে তাকায় মাহা। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পরও বাবাকে না দেখে মুখটা কুঁচকে ফেলে। বাবাকে না পেয়ে এবার কান্না ধরল বাবার জন্য। সিদরা এবার বিপাকে পড়ল। মেয়ের এখন বাবা লাগবে। এদিকে বাবা তো বাড়ি নেই। জেদ্দি মাহা বাবাকে না পেয়ে চিল্লিয়ে কাঁদছে। সিদরা মেয়েকে কোলে নিয়ে তাকে থামানোর চেষ্টা করছে। মেয়ে কিছুতেই থামছে না। মাহার কান্না দেখে মীরা বলল, ভাবি, ভাইকে একটা ভিডিও কল দেও। ভিডিও কলে ভাইকে দেখে যদি তোমার মেয়ে শান্ত হয়। সিদরা আর দেরি করল না। মাহাকে কোলে নিয়ে সোফায় বসতে বসতে মেহরাবকে ভিডিও কল দিল। প্রথমবার কল কেটে যায়। দ্বিতীয়বার কল দিতেই মেহরাব রিসিভ করল। কল ধরতেই সিদরা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মাহার আব্বু। আপনার মেয়ে আপনার জন্য কাঁদছে। মেহরাব তখন অফিসে বসে জরুরি কিছু কাজ করছিল। মেয়ের কান্নার কথা শুনে তার মুখের গাম্ভীর্য সরে যায়। ফোনের স্ক্রিনে মাহার কান্নাভেজা মুখটা দেখে বিচলিত দেখায় তাকে। সিদরার সালামের উত্তর দিয়ে আদুরে গলায় মেয়েকে ডাকল, আম্মু। কাঁদছ কেন? এই তো আব্বু। কি হয়েছে আমার আম্মুটার? কে মেরেছে আমার মাটাকে? বাবার কণ্ঠ কানে যেতেই অশ্রুসিক্ত চোখে ফোনের স্ক্রিনে তাকায়। বাবার মুখ দেখে কান্না থামায়। বাবাকে ধরার জন্য ফোনের স্ক্রিনে হাত বাড়িয়ে বাবাকে ডাকল, পাপা পাপা। মেয়ের ডাকে মৃদু হাসল মেহরাব। মেয়ের ডাকে উত্তর দিল, বল আম্মু। বাবার মুখ দেখেই মাহা যেন মুহূর্তে সব রাগ জেদ ভুলে গেল। দাঁতহীন মাড়ি বের করে খিলখিল করে হেসে ফোনের স্ক্রিনে মুখ ঠেকিয়ে বাবাকে চুমু খাওয়ার চেষ্টা করতে লাগল। বেশ কিছুক্ষণ বাবা মেয়ের কথা চলল। মেয়ে নিজের ভাষায় বকবক করেছে আর বাবা মেয়ের কথায় হুহা বলে জবাব দিয়েছে। মাহা পুরোপুরি শান্ত হতেই মেহরাব সিদরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেয়ে কাঁদছিল কেন পাখি? সিদরা এক হাতে মাহাকে সামলে অন্য হাতে ফোন ধরে হালকা বিরক্তির সুরে বলল, আপনার মেয়েকে ঠান্ডা মেঝেতে নামাচ্ছি না বলে কান্না শুরু করেছে। কোলে থাকতে চায় না, হামাগুড়ি দিয়ে পুরো বাসা ঘুরবে। আমি বাধা দিতেই আমাকে মেরেছে। চুল ধরে এমন টানাটানি করছিল। ছাড়ানোর জন্য বললাম তোমার বাবা এসেছে। ব্যাস, তখন থেকেই আপনার জন্য কান্না শুরু হলো আপনার ডঙ্গির। মাহা বারবার ছোট্ট হাত বাড়িয়ে ফোনটা ধরার চেষ্টা করছে। সিদরা শক্ত করে তাকে আগলে রেখে কোনোমতে ফোনটা সামলে ধরেছে। মেহরাব সিদরার কথা শুনে এবার ছেলের খোঁজ নিতে জিজ্ঞেস করল, ছেলে কোথায়? এই তো আপাদের সঙ্গে বসে খেলছে। বাবা মায়ের কথার মাঝে মাহা উচ্ছ্বসিত হয়ে ডেকে উঠল, পা পা। মেহরাবের দৃষ্টি মেয়ের মুখে আটকায়। নিষ্পাপ হাসিতে বড় বড় চোখ করে তাকেই দেখছে। মেয়ের হাসি দেখে অজান্তে তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। মেয়ের ডাকে আদুরে গলায় বলল, হ্যাঁ পাপা, আমার বুকে মেরে আমাকে পাপা ডাকা হচ্ছে। মাহা বাবার কথায় হাসল। মেয়ের হাসিতে মেহরাব ও হাসল। সিদরার দিকে তাকিয়ে বলল, আমার আজ ফিরতে দেরি হবে। চিন্তা করবে না, এখন রাখি, কাজ আছে হাতে। সিদরা আলতো হেসে বলল, আচ্ছা, সাবধানে ফিরবেন। চলবে।